আজকের ভিডিওতে আলোচনা করব ফ্যান কোড আসায় কী সুবিধে এবং কী অসুবিধে হলো। আপনারা এতক্ষণে জেনে গেছেন গতকালই অ্যানাউন্স হয়ে গেছে যে আইএসএলের যে ব্রডকাস্ট সেটা পেয়েছে ফ্যান কোড অ্যাপ। আগে বলে রাখি বিডটা তারা পেয়েছে 9 কোটি টাকা, 8 পয়েন্ট সামথিং, পুরো 9 কোটি টাকা নয়, এবং এই অ্যামাউন্টটা ছিল বাকিদের বিড করা অ্যামাউন্টের থেকে বেশি, তাই বাই ডিফল্ট বলতে পারেন তারা পেয়েছে এবছরের আইএসএলের সম্প্রচার সত্ত্ব। এবার আগে বলি ভালো কি হলো। দেখুন, দূরদর্শনে খেলা দেখানোর কথা বলা হয়েছিল যদি কেউ না নেয়, তার থেকে তো ফ্যান কোডে অবশ্যই ভালোভাবে আপনি খেলাটা দেখতে পাবেন। এছাড়া ফ্যান কোডের টেলিকাস্ট কোয়ালিটি মোটেই খারাপ নয়, যারা আগেও ফ্যান কোডে বিভিন্ন খেলা দেখেছেন তারা জানেন। আমরা ACL 2ও ফ্যান কোডে দেখেছি, পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো। ফলে টেলিকাস্ট নিয়ে যে চিন্তাটা ছিল যে আগে আমরা যে কোয়ালিটির টেলিকাস্ট দেখতে পেতাম জিও হটস্টারে, সেটা কতটা নিম্নমানের হয়ে যাবে এবার, বা কে পেলো তাতে কতটা ডিটোরিয়েট করবে ব্যাপারটা, কটা কম ক্যামেরা থাকবে, তো সেই সমস্ত দুশ্চিন্তার কোনো কারণ নেই। আশা করা যায় যে জিও হটস্টারে আমরা যেরকম দেখতাম সেই রকমই ফ্যান কোডে সেই কোয়ালিটির টেলিকাস্ট দেখতে পাবো। এবার সমস্যাটা কোথায় রয়েছে? সমস্যাটা এইখানে রয়েছে, ফ্যান কোড মেনলি কিন্তু মোবাইল অ্যাপ, এবং তারা একটা টুর্নামেন্ট হোক খেলা হোক সব দেখানোর জন্য একটা টাকা চার্জ করে। বর্তমান জেনারেশনের সেটা নিয়ে খুব একটা অসুবিধে হবে না। অসুবিধে হবে যারা একটু বয়স্ক মানুষ, যারা এই মোবাইল অ্যাপ সম্পর্কে অতটা জানেন না বা অতটা এক্সপার্ট নন, এবং যারা টিভিতে দেখতেই পছন্দ করেন, তাদের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যেতে পারে। তবে এটাও শোনা যাচ্ছে যে টিভিতে হয়তো কোনো চ্যানেলে দেখা যাবে। ফ্যান কোডের একটা চ্যানেল কিন্তু আছে টিভিতে, সেটা রিচার্জ করতে হয়, বা আপনার কেবল অপারেটরকে বললে তারা হয়তো সেটা রিচার্জ করে আপনাকে দিয়ে দিতে পারে। যদি ফ্যান কোডের ওই টিভি চ্যানেল বা অ্যাপ যাই বলুন না কেন তাতে যদি দেখানো হয়, আর যেটা শোনা যাচ্ছে সম্ভবত ফ্যান কোডও হয়তো আরেকজন কাউকে কোনো টিভি চ্যানেলকে সম্প্রচারের দায়িত্ব দিতে পারে, কারণ তারা ডিজিটাল প্লাস প্রোডাকশানের বিড করেছিল। মানে অ্যাপে খেলাটা তারা দেখালো মোবাইলে, এবং টিভির জন্য আর একটা কোনো সংস্থার সঙ্গে কথা বলে নিল, তারা দেখালো, তার বদলে কিছু টাকা হয়তো তারা ফ্যান কোডকে দিল। সেটা হলে খুব একটা সমস্যা হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। অন্যান্য বারের মতো আপনারাও জেনে যাবেন আগে থেকে যে কোন চ্যানেলে দেখাবে, সেই চ্যানেলটা কেবল অপারেটরকে বলে নিয়ে নিতে পারেন। কিন্তু আসল সমস্যার জায়গাটা যেটা হলো সেটা কিন্তু অনেক বড় লেভেলের সমস্যা। সেটা হচ্ছে যে বাকি যারা বিড করেছিল তাদের মধ্যে কিন্তু জিও ছিল, জিও স্টার, তারা কিন্তু বিটটা পায়নি, এবং বিট পাওয়ার ব্যাপারে সেই রকম একটা ডেসপারেট মনোভাবও কিন্তু তারা দেখায়নি। এবার প্রশ্নটা দাঁড়িয়ে যাচ্ছে, এরপরে যে 20 বছরের কমার্শিয়াল পার্টনারের কথা ভাবা হচ্ছে, যেখানে অন্যতম একজনের কথা ভাবা হয়েছিল সেটা হচ্ছে FSDL, বা বলতে পারেন জিও হটস্টার, সবই একই গ্রুপের আন্ডারে। তো তারা যদি ওই 20 বছরের টেন্ডারের ক্ষেত্রেও সেই রকম ইন্টারেস্ট না দেখায়, তাহলে কিন্তু এই কমার্শিয়াল পার্টনার পাওয়ার ক্ষেত্রে আবার একটা চাপের সম্মুখীন হতে হবে এই IFFকে, এবং সেটা যদি এবছরের টুর্নামেন্টের মধ্যে ফাইনাল না হয়, তাহলে এবছরের যা সিচুয়েশান, সেম সিচুয়েশান সামনের বছর আবার রিপিট হতে চলেছে। এবং AIFF ক্লাবগুলো সবাই চাইছিল ইনডাইরেক্টলি যে যদি জিও এবারেও জিনিসটা নেয় তাহলে ব্যাপারটা ওদের কাছে অনেকটা ক্লিয়ার থাকবে, সেক্ষেত্রে জিওর সঙ্গে তারা আলোচনা করে পরে কমার্শিয়াল পার্টনার হিসেবে FSDLকে নিয়ে চলে আসবে। তো সেই ঘটনাটা ঘটার ক্ষেত্রে কিছু প্রশ্নচিহ্ন কিন্তু তৈরি হলো, এটাই আমার কাছে মনে হয়েছে সব থেকে চাপের বিষয়। এবার যদি চলে আসি মোহনবাগানের খবরে, তো মোহনবাগান টিম চুটিয়ে প্র্যাকটিস করছে। মোহনবাগান প্রচুর প্র্যাকটিস ম্যাচ খেলছে এবং সেটা ভালো ব্যবধানে জিতছে। একদিনে 2টো প্র্যাকটিস ম্যাচ খেলেছে, 2টো মিলিয়ে একটা হিউজ গোলের মার্জিনে মোহনবাগান জিতেছে। এখন ব্যাপারটা হচ্ছে, আমি এটা নিয়ে খুব একটা মাতামাতি করতে চাই না। হ্যাঁ, এটা পজিটিভ দিক যেরকম আছে যে একটা প্র্যাকটিস ম্যাচ খেলছে, সে যার সঙ্গেই খেলুক না কেন, টিমের কম্বিনেশনটা তৈরি হচ্ছে, টিমের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হচ্ছে। রেজাল্ট দেখে যে মোহনবাগান সবাইকে সামনে পাচ্ছে, উড়িয়ে দিচ্ছে এবং ISL-এ নামবে, সবাইকে উড়িয়ে দেবে, এইটা ভাবার কিন্তু কোনো জায়গা নেই। প্রথমত বুঝতে হবে ফ্রি মাইন্ডে তারা খেলছে, কোনো চাপ নেই, প্র্যাকটিস ম্যাচ। 2 নম্বর হচ্ছে যে টিমগুলোর বিরুদ্ধে তারা খেলছে সেই টিমগুলো কিন্তু ISL-এর লেভেলের বা সেই কোয়ালিটিরও টিম নয়। তাই আনন্দে আত্মহারা হওয়ার মতো কোনো ব্যাপার নেই। শুধু এইটুকু বলা যায়, মোহনবাগান তার হোমওয়ার্ক যেটা রয়েছে সেইটা প্রপারলি করছে, এবং এটাই একমাত্র প্রস্তুতি নেওয়ার সবথেকে ভালো উপায়, এবং সেটা মোহনবাগান ফলো করছে। তাই আশা করা যায় তার রেজাল্টটা আমরা ISL-এর মাঠে দেখতে পাবো। এবার অনেকে এটাও আমায় জিজ্ঞেস করেছেন যে আমি কেন মোহনবাগানের খেলাগুলোর দিন সেইভাবে জানাচ্ছি না। তার কারণ হচ্ছে ফিক্সচার একটা বেরিয়েছে ঠিকই,
কিন্তু সেই ফিক্সচারটা যারা খেলা দেখাবে, গতকাল তারা ফাইনাল হয়েছে ফ্যান কোড, তাদের তরফ থেকে তো একটা সবুজ সংকেত আসবে যে না আমরা এই দিনে এই খেলাগুলো দেখাতে পারবো, আমাদের কোনো প্রবলেম নেই। তারপরেই অফিসিয়ালি ফিক্সচারটা অ্যানাউন্স হবে। কারণ কোনো যদি ছোটোখাটো চেঞ্জেসের প্রয়োজন হয় সেটা ফ্যান কোডের তরফ থেকে বলা হবে যে এই ম্যাচটা এই দিনের জায়গা বা এই টাইমের জায়গায় ওই টাইমে করলে ভালো হয়, সেটা হয়তো তারা নিজেদের মধ্যে আলোচনা করে একটা ডিসিশানে আসবে। যদি কিছু চেঞ্জ না হয়, যেরকম আছে তাতেই ফ্যান কোডের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে ফিক্সচারটা অফিসিয়াল অ্যানাউন্স হয়ে যাবে এবং তখন আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তবে সবচেয়ে বড় এবং ভালো খবর এটাই যে অবশেষে আজ থেকে আর 10-12 দিনের মধ্যে ভারতীয় ফুটবলে বল গড়াতে শুরু করবে। এবং মোহনবাগান সমর্থকদের কাছেও এটা বিশাল ভালো খবর যে 14ই ফেব্রুয়ারি থেকে আমরা আবার সবুজ মেরুন জার্সিকে মাঠে খেলতে দেখব এবং তাদের জয়ের জন্য এবং তাদের সাপোর্টে আমরা গলা ফাটাবো। এবং ধীরে ধীরে মোহনবাগান টিম কেমন হলো, তার এখনও কোথায় কোথায় প্রবলেম আছে বা প্রবলেম হতে পারে, আর কোন কোন জায়গায় মোহনবাগান অন্যান্য টিমের থেকে অনেকটাই এগিয়ে থাকবে, সেইগুলো নিয়ে আলোচনা করব ধীরে ধীরে। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।